রিমান ইন্টিগ্রেশন আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে সেটস অফ মেজার জিরো, ঠিক আছে, বা নেগলিজেবল সেট বা জিরো সেট, এবং জিরো সেটের রিলেটেড জিরো সেটকে ইউজ করে কিছু ডিডাকশন হচ্ছিল। তো তার মধ্যে আজকে একটা স্টেটমেন্ট লিখবো, ওই স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে যে প্রবলেম গুলো হয় সেগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। তো আজকে যেটা করাবো তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন দেখবি পরীক্ষায় থাকবে। এটা শুধুমাত্র স্টেটমেন্টটা আগে লিখ, স্টেটমেন্ট রিলেটেড প্রবলেম গুলো আমি করিয়ে দেবো তারপর। আচ্ছা দেখ, এই স্টেটমেন্টটাতে বলছে হচ্ছে দুটো ফাংশন থাকবে, ঠিক আছে, দুটো ফাংশন এফ এবং জি। লিখে নে তারপর বলে দিচ্ছি। লেট এফ অ্যান্ড জি, এফ কমা জি দুটোই ধর ক্লোজড ইন্টারভেল এবি থেকে আর এ, ক্লোজড ইন্টারভেল এবি থেকে আর এ হচ্ছে ডিফাইন করা আছে, এবং সেটা ক্লোজড ইন্টারভেল এবি তে দুটোই বাউন্ডেড। লেট দিস বোথ বাউন্ডেড both bounded on closed interval AB such that fx equals to gx, fx equals to gx, except for a finite number of points, finite number of points in closed interval AB, then if f is remain integrable, remain integrable on closed interval AB, then G, then G is also remain integrable, আর আই যাবে, remain integrable on closed interval AB, and integration a to b f equals to integration a to b g হয়ে যাবে, ঠিক আছে। এই স্টেটমেন্টের আমার লেখাটা হয়ে গেলে এটার মানেটা শোন কি করতে বলছে। সেটা হচ্ছে এফ আর জি দুটো ফাংশন, দুটোই বাউন্ডেড, বাউন্ডেড না হলে আমাদের রিমান ইন্টিগ্রেবল হবেই না, তাই দুটোকেই বাউন্ডেড বলা আছে, ঠিক আছে। বিকজ দুটোই রিমান হলে দুটোই রিমান ইন্টিগ্রেবল হবে, তাই দুটোকেই বাউন্ডেড বলা আছে অন ক্লোজড ইন্টারভেল এবি। এবং এফ এক্স আর জি এক্স এর মধ্যে সম্পর্কটা কিরকম, এফ এক্স আর জি এক্স টা সমান, সমান বলেছে মানে কিন্তু সবসময় সমান না, তাহলে আমি আলাদা করে ডিফাইনই করবো না। কিছু পয়েন্টে আলাদা, সেই যে পয়েন্ট গুলো সেগুলো কিন্তু কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আলাদা। তার মানে ক্লোজড ইন্টারভেল এর মধ্যে 5টা 10টা 15টা 20টা এরকম কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, নাম্বার অফ পয়েন্ট যেখানে যেখানে আলাদা সেই পয়েন্ট গুলোর যে সংখ্যাটা সেটা হচ্ছে ফাইনাইট হবে, অর্থাৎ ইনফাইনাইটলি মেনি পয়েন্টস এর জিনিস এফ এক্স আর জি এক্স আলাদা হবে না। এফ এক্স আর জি এক্স টা মানে সেম হবে অ্যাটমোস্ট এভরিওয়্যার, অর্থাৎ কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এ তারা আলাদা হলে হতে পারে। তো সেক্ষেত্রে বলছে একজন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে অপরজনও ইন্টিগ্রেবল হবে, এবং শুধু ইন্টিগ্রেবল হবে তাই না, তাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটাও সেমই হবে, এটা বলতে চাইছে। এটা হচ্ছে থিওরেমটার মানে, ঠিক আছে। এফ আর জি দুটো ফাংশন, দুটোই বাউন্ডেড ফাংশন, বিকজ দুজনকে ইন্টিগ্রেবল হতে হবে তাই দুজনেই বাউন্ডেড। এবার এফ আর জিটা সমান কিছু কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বাদে কিছু
ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট বাদে বাকি সমস্ত ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে এফএক্স এবং জিএক্স এর ভ্যালুটা সমান আছে। তো সেক্ষেত্রে যদি এফএক্সটা রিমান ইন্টিগ্রেবল হয় অন ক্লোজড ইন্টারভ্যাল এবি, দেন জিএক্সটাও রিমান ইন্টিগ্রেবল হবে এবং তাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটাও সেম হবে। এটা হচ্ছে থিওরামের স্টেটমেন্টটা। এই থিওরামটার স্টেটমেন্টটা কিভাবে অঙ্ক করতে কাজে লাগে সেটা দেখ, খুব ভাইটাল একটা স্টেটমেন্ট এটা। কিছু কিছু অঙ্ক আছে শুধুমাত্র এফ দিয়ে করা যাবে না, কিছু জিএক্স আমাদের ডিফাইন করে নিতে হবে এবং সেই ডেফিনেশনটা ডিফাইন করে নেওয়ার পর জিএক্সটাকে আমরা এফ এর সঙ্গে এরকম ভাবে এই থিওরামটার মাধ্যমে রিলেট করে আমরা কিছু কনক্লুশন ড্র করতে পারবো। জিএক্স এর ইন্টিগ্রেশন দিয়ে এফ এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা বার করতে পারবো। তাই এই থিওরামটা আমাদের জানতে হবে। যেমন ধর প্রাথমিকভাবে একটা যদি পয়েন্ট আমি নিই, মানে একটা অঙ্ক, প্রবলেমটা লেখ। এই প্রবলেম গুলো খুব সুন্দর দেয়। প্রথম প্রবলেমটা বলছে লেট এ ফ্রম, আমি দিলাম ধর 2000, এটা 24 যেহেতু চলছে আমি দিয়ে দিই একটা -2024 থেকে 2024, ঠিক আছে, এরকম একটা ইন্টারভেল দেওয়া আছে। 2r we define by fx equals to, we define by fx equals to 0 এবং 1, 0 এবং 1। জিরোটা কখন, যখন এক্সটা হচ্ছে এই -2024 থেকে 2024 এর মধ্যে যখন যে ইন্টিগ্রাল ভ্যালুগুলো আছে, ঠিক আছে, ইন্টিগ্রাল ভ্যালুগুলোতে এই ইন্টারভেলের যে ইন্টিগ্রাল ভ্যালুগুলো রয়েছে অর্থাৎ ইন্টারসেকশন জেড, এরকম বললে আমরা বুঝে যাবো যে ইন্টিজার ভ্যালুগুলোতে, সেই ভ্যালুগুলোতে হচ্ছে ভ্যালুটা 0। আর যখন জেড বাদে অন্য কিছু, ঠিক আছে, রেশনাল ইরেশনাল যা খুশি, শুধুমাত্র জেড হবে না, ইন্টিজার হবে না, সেই সময় যখন এক্স হবে সেই রকম এক্স এর জন্য এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে, তো এরকম টাইপের যা খুশি দিতে পারে। কারণটা এরকম বলছে, ফাইন্ড ইন্টিগ্রেশন -2024 থেকে 2024 এফ, এটার ভ্যালুটা বার করতে বলছে। যদি এক্সিস্ট করে, ঠিক আছে, এরকম হতেই পারে এফটা ইন্টিগ্রেবল নয়, এফটাই ইন্টিগ্রেবল নয়, সেক্ষেত্রে আর বার করতে পারবো না এটা। যদি হয় তাহলে আমাদের এটা করতে বলছে। এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা কিসের সাহায্য নেবো, আগে থিওরেমটার সাহায্য নেবো। ঠিক আছে, আগে যে থিওরেমটা আমরা করলাম সেই থিওরেমের স্টেটমেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করব। লেখা হয়েছে কোয়েশ্চেনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই আগের থিওরেমের স্টেটমেন্টটা কিভাবে এখানে কাজে লাগে দেখ। এফএক্স যে ফাংশনটা দেওয়া আছে সেটা তো ঠিক মানলাম, কিন্তু আমাদের কি এফএক্স এর ফাংশনের যে ভ্যালুটা 0 আর 1 বাদে আর কোনো ফাংশন নেই, আর কোনো ভ্যালু নেই এফএক্স এর ভ্যালু 0 অথবা 1। তো 0 অথবা 1 যদি হয় তার মানে ফাংশনটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড, সেক্ষেত্রে বলতে পারি, তাই তো? ফাংশনটাকে বলতে পারি তো 0 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড। তাহলে বাই ডেফিনিশন অফ এফ আমরা বলতে পারছি যে 0 লেস ইকুয়ালস টু এফ এক্স লেস ইকুয়ালস টু 1 for all x belongs to -2024 থেকে 2024। ঠিক আছে, সেটা ইন্টিজারই হোক বা নন ইন্টিজারই হোক না কেন, ইন্টিজার নন ইন্টিজার সব মিলিয়েই কিন্তু 0 আর 1 ছাড়া আর কোনো ভ্যালু নিচ্ছে না এফএক্সটা। ঠিক আছে, ফলে মড অফ এফএক্সটা আমরা অনায়াসে লিখতে পারি। মড অফ এফএক্স যে ব্যাপারটা, সেটাকে আমরা লেস ইকুয়ালস টু 1 লিখতে পারি ফর অল এক্স বিলংস টু -2024 to 2024। This implies f is bounded, f is
বাউন্ডেড অন -2024 বাউন্ডেড বলছি মানে কিন্তু এক্ষেত্রে বাউন্ডেড হয়েছে মানে ইন্টিগ্রেবল হয়ে যাবে না, এবার ইন্টিগ্রেবিলিটি দেখাতে হবে। কিন্তু এফটা যেহেতু আমরা ইন্টিগ্রেবল কিনা চেক করবো, তাই জন্য বাউন্ডেডনেসটা আগে একবার বলে নিলাম, তাহলে কিন্তু নাম্বার কাটবে এখানে। আগেও বলেছে বাউন্ডেডনেস দেখাতেই হবে ইন্টিগ্রেবিলিটিতে। এইবার আমরা একটা কিছু ফাংশন ডিফাইন করবো, যেহেতু আগেরটার সঙ্গে রিলেট করছে, আগের থিওরেমটার সঙ্গে। তো আগের থিওরেমে দুটো ফাংশন ছিল, একটা ফাংশন কিন্তু ছিল না, এফ এবং জি। তো সেরকম জি ফাংশন আমি ডিফাইন করে নেব। ঠিক আছে, জি ফাংশনটা ডিফাইন করে তাকে এফ এর সঙ্গে রিলেট করবো। বোঝা গেল? তো এখন একটু বোঝার চেষ্টা কর যে আমাদের ইন্টিজার যে পয়েন্ট গুলো রয়েছে, এই -2024 থেকে 2024-এর মধ্যে যে ইন্টিজার পয়েন্ট গুলো রয়েছে, সেগুলো কিন্তু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। সেগুলো কিন্তু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, কেননা আমাদের একটা গিভেন রেঞ্জের মধ্যে ইনফাইনাইটলি মেনি ইন্টিজার তো থাকতে পারে না, কিছু ফাইনাইট নাম্বার অফ ইন্টিজারই থাকতে পারে। যেমন এখানে ইন্টিজার গুলো কি হয়, -2024, তারপর -2023, 2022, 2020, এরকম করতে করতে চলতে চলতে তো কত পর্যন্ত যাবে, 0 পর্যন্ত আসবে। আসার পর আবার 0-র পর থেকে পুরো 1, 2, 3, 4 করতে করতে 2024 এরকম সংখ্যক ইন্টিজার্স থাকবে। কিন্তু যাই থাকবে না কেন, আমি সেটাকে গুনতে পারবো। সেটাকে ফাইনাইট নাম্বার অফ কত হবে, কটা সংখ্যা আছে সেখানে, সেটা আমরা কিন্তু বলে দিতে পারবো। ফলে সেটা কিন্তু ফাইনাইট নাম্বার অফ ইন্টিজার্স আছে এই ইন্টারভেলটার মধ্যে, এবং যে কোনো গিভেন ইন্টারভেলে ফাইনাইট নাম্বার অফ ইন্টিজার্স থাকছে। ফলে আমরা যদি টাকে, কিন্তু এইখানে কিন্তু ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে। ঠিক আছে, এটাতে যদিও ফাইনাইট নাম্বার অফ ইন্টিজার্স রয়েছে ঠিকই, কিন্তু এই পোর্শনে কিন্তু ইনফাইনাইটলি মেনি রেশনাল ইরেশনাল সব নাম্বারই রয়েছে। ফলে আমরা কি করব, এই যে জিনিসটাকে, এইটাকে যদি আমি ধরি, ভালো করে বোঝ, এই ওয়ানটাকে যদি আমি ধরে নিই, ওয়ান, সেক্ষেত্রে কিন্তু এর ভ্যালুটা এর সঙ্গে সমানই হবে, শুধুমাত্র এই পয়েন্ট গুলো বাদ দিয়ে। এটা বলা যাবে, টাকে যদি আমি ওয়ান ধরে নিই, তাহলে এর ভ্যালুটা এর সঙ্গে সমানই হবে, শুধুমাত্র কোথায়, ইন্টিগ্রাল পয়েন্ট গুলোতে জিরো। তাই ইন্টিগ্রাল পয়েন্ট গুলোতে আর টা সমান হবে না, কিন্তু বাকি সব ক্ষেত্রে সমান হবে। এটা বলা যাবে কি না বল? হ্যাঁ হ্যাঁ যাবে। তার মানে এখান থেকে এটা আবার ইন্টিজার পয়েন্টস এর মধ্যে আমি বললাম ফাইনাইট নাম্বার অফ রয়েছে, তার মানে বুঝতে পারছি আর টা সমান হবে এক্সেপ্ট ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। এটাও বলা যাবে তার মানে। সেক্ষেত্রে আগের থিওরামটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে গেল। এবং তাতে যদি টা ইন্টিগ্রেবল হয়, তাহলে টাও ইন্টিগ্রেবল হবে এবং তাদের ভ্যালু সেম হবে। তাহলে টা তো ইন্টিগ্রেবলই এখানে, কারণ এর ভ্যালু 1 নিচ্ছি মানে একটা কনস্ট্যান্ট ফাংশন, একটা কনস্ট্যান্ট ফাংশনের তো ইন্টিগ্রেশন হবেই। ইন্টিগ্রেশন ডিএক্স মানে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, আর ইন্টিগ্রেশন ডিএক্স তার মানে এক্স, তার মানে ইন্টিগ্রেবল। তাহলে টা ইন্টিগ্রেবল বলে সে, তার জন্য টা ইন্টিগ্রেবল হলো। ঠিক আছে, এবং এর যা ইন্টিগ্রেশনের ভ্যালু হবে, সেটাই এর ইন্টিগ্রেশনের ভ্যালু হবে। ক্লিয়ার তো স্যার কনসেপ্টটা? আরেকবার বলুন না, কি বললেন? আচ্ছা, এই জায়গাটা আরেকবার বলে আমি দিচ্ছি, লিখতে সেটা হচ্ছে। আগের থিওরেমটাতে বলেছিল যে আর টা এমন ভাবে ডিফাইন করা আছে যাতে আর টা সমান হয় কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বাদ দিয়ে। তো আমি এখানে টাকে যদি 1 ধরি, টাকে যদি 1 ধরি, তাহলে আর টা সমান হবে এক্সেপ্ট ইন্টিগ্রাল পয়েন্টস। ইন্টিগ্রালের ভ্যালুটা হচ্ছে এর ভ্যালুটা 0, কিন্তু টা অলওয়েজই 1 ধরছি আমি। ফলে সেক্ষেত্রে আর টার ভ্যালুটা চেঞ্জ করবে, মানে আলাদা হবে। অর্থাৎ ইকুয়াল টু হবে এক্সেপ্ট ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। তার মানে আর ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এর সমান না হওয়ার অর্থ হচ্ছে ইন্টিগ্রেবল হলে টা ইন্টিগ্রেবল হবে। এটাই কোশ্চেনে মানে ইয়েতে বলা আছে, থিওরেমের স্টেটমেন্টে সেটাই বলা আছে। ঠিক আছে, এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। তো সেক্ষেত্রে একটা ইন্টিগ্রেবল হলে আর একটা ইন্টিগ্রেবল হবে, এবং দুজনের ইন্টিগ্রেশন ভ্যালুটা সেম হবে। তাহলে ইন্টিগ্রেবল, এবার টা যেহেতু 1, তখন সেটা একটা কনস্ট্যান্ট ফাংশন, তো ইন্টিগ্রেশন করা সম্ভবই। ডিএক্স, তার মানে 1 ডিএক্স, তার মানে এক্স। তাহলে টা ইন্টিগ্রেবল, তাই টাও ইন্টিগ্রেবল, এবং তাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেম। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এবার লেখাটা লিখতে হবে এখানে। এখানে লিখ, লেট g from -2024, 2024 to r
to r be defined by কি হবে defined by f of না f of কেন g of x equals to আমি 1 ধরে নিচ্ছি for all x belongs to minus 2024 comma 2024 মানে ইন্টিজারেও 1 নন ইন্টিজার ভ্যালুতেও 1 তার মানে নন ইন্টিজার ভ্যালু তো fx টাও 1 তাহলে নন ইন্টিজার ভ্যালুতে fx আর gx টা সমান শুধুমাত্র ইন্টিজার ভ্যালুতে সমান নয় ইন্টিজার ভ্যালুতে fx টা কিন্তু 0 ঠিক আছে তাহলে এখানে এখানে লিখ তাহলে therefore fx equals to gx except fx equals to gx in minus 2024 থেকে 2024 except the integral points কোনটা না প্লাস মাইনাস 2024 প্লাস মাইনাস 2023 কমা ডট 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 লাস্টে গিয়ে প্লাস মাইনাস 1 এ গিয়ে থামবে এবং তারপর একটা জিরো থাকবে তো এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টে ফাংশন দুটো কি হচ্ছে সমান হচ্ছে কেন বাকি সমস্ত এই সিন্স fx equals to 0 for x belongs to this x x টা যখন ইন্টিগ্রাল পয়েন্ট তখন কিন্তু fx টা 0 আর gx টা 1 তাই এই দুটো পয়েন্টে সমান হচ্ছে না মানে এই পয়েন্টগুলোতে ইন্টিজার পয়েন্টগুলোতে তাহলে দিস ইমপ্লাইজ তাহলে এটা তো ফাইনাইট ইন নাম্বার তাহলে therefore fx equals to gx in minus 2024 to 2024 except at finite number of points ওকে এবার আমরা দেখে নেবো যে তার মানে gx টা যদি ইন্টিগ্রেবল হয় তাহলে fx টা ইন্টিগ্রেবল হবে তাহলে gx টা ইন্টিগ্রেবল কিনা দেখি নাও gx equal to 1 is a constant function hence it is remain integrable on minus 2024 থেকে একদম ঠিক আছে কনস্ট্যান্ট ফাংশন সবসময় এটা কন্টিনিউয়াস হয় সেটা রিমেন ইন্টিগ্রেবল হবে সেটা ডিরাইভেবল হবে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সব হবে ঠিক আছে তাহলে দিস ইমপ্লাইজ তাহলে জি রিমেন ইন্টিগ্রেবল মানে এফ ইজ অলসো রিমেন ইন্টিগ্রেবল হয়েছে এটাও রিমেন ইন্টিগ্রেবল তাহলে দিস ইমপ্লাইজ এন্ড লেফট রিমেন ইন্টিগ্রেবল প্রমাণ হয়ে গেল এন্ড মাইনাস 2024 থেকে আমি বলেছি কি রিমেন ইন্টিগ্রেবল হলো এটাও হবে এবং ইন্টিগ্রেশনের ভ্যালুও সেম হবে তাহলে দিস ইকুয়ালস টু কত হলো জি হবে এবং সে জি এর ইন্টিগ্রেশনটা কত 1 দিয়ে হবে জি এর ইন্টিগ্রেশন জি মানে হচ্ছে 1 আবার তো সেটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে মাইনাস 2024 টু 2024 1 dx তার মানে শুধু dx তার মানে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে কত x
ইন্টিগ্রেশন করলে চলে আসবে হচ্ছে এক্স মাইনাস 2024 থেকে 2024 বোঝা গেছে? हाँ सर। আচ্ছা, এটা বুঝেছিস? লেখা হয়েছে অঙ্কটা? हाँ सर। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। কোয়েশ্চেনটা লেখ। Let f from closed interval 0 3 to r be defined by fx equals to x minus box 6, x belongs to closed interval 0 3. ঠিক আছে, for all x belongs to closed interval 0 3. Show that f is Riemann integrable. F is Riemann integrable on closed interval 0 3, মানে f belongs to r 0 3, and find integration 0 থেকে 3f. ঠিক আছে, ফাংশনটা দিয়েছে এখানে x মাইনাস বক্স এক্স, x মাইনাস বক্স এক্স, অর্থাৎ ফ্র্যাকশনাল পার্ট ফাংশন দেওয়া আছে এখানে। এই ফাংশনটা ডিফাইন করি 0 থেকে 3 এর মধ্যে। fx equals to হচ্ছে x মাইনাস বক্স এক্স for all x belongs to closed interval 0 3. এক্সটা নিয়ে চাপ নেই, বক্স এক্সটা ইন্টিগ্রাল ভ্যালুগুলোতে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা এফএক্স এর যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে একটা পাবো হচ্ছে এক্স এর ভ্যালু যখন 0 থেকে 1 এর মধ্যে, 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 1, মানে লেস দেন 1, কারণ 1 এ গিয়ে ভ্যালু আবার চেঞ্জ হবে বক্স এক্স এর। তাহলে 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন 2, আর 2 লেস ইকুয়ালস টু এক্স লেস, এবার 3 তে গিয়ে শেষ হয়ে যায়, তাহলে আরেকটা ভ্যালু লিখতে হবে এক্স ইকুয়ালস টু 3। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3 তে ভ্যালুটা 3 হয়ে যাবে। তাহলে কি কি আসছে দেখ এবার। তাহলে এফএক্স এর যে ভ্যালুগুলো আমরা পাবো এখানে, সেটা হচ্ছে প্রথমটার জন্য হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা কত, বক্স এক্স এর ভ্যালু। 0 থেকে 1 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু এক্সই, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সই হবে, শুধু এখানে 3 হয়ে যাবে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3 তে 3 হবে। এবার বক্স এক্স এর ভ্যালু গুলো বল, 0 থেকে 1 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাই তো। তারপর 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু হচ্ছে 1, 2 থেকে 3 এর মধ্যে ভ্যালু হচ্ছে বক্স এক্স এর ভ্যালু 2, আর 3 এর জন্য বক্স এক্স এর ভ্যালু 3ই হবে। তার মানে আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2 আর 0। কখন এটা, যখন 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন 1,
যখন 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন 2, যখন 2 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন 3, আর যখন এক্স ইকুয়ালস টু 3। বোঝা গেছে এতটা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি কত, যে এবার এক্স এর যে ভ্যালুটা সেটা 0 থেকে 3 এর মধ্যে আছে। ফাংশনটাকে আমাদের রিমান ইন্টিগ্রেবল দেখাতে বলেছে। রিমান ইন্টিগ্রেবল যেটা হবে সেটা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু গুলো দেখতে এরকম, ঠিক আছে? এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু আর 0। তার মানে আর আর যাই হোক, ফাংশনের যে ভ্যালুটা এক্স গুলো তো 0 থেকে 3 এর মধ্যে আছে, এক্স গুলো আছে হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে, এবং ভ্যালু গুলো সব এক্স দিয়েই, ভ্যালু গুলো এক্স দিয়ে। তার মানে এক্সটা যেহেতু বাউন্ডেড 0 থেকে 3 এর মধ্যে, তাহলে এফ এক্সটাও বাউন্ডেডই হবে এখানে, কারণ এক্স এর ভ্যালু গুলো 0 থেকে 3 এর মধ্যে রয়েছে। এক্স এর যদি হাইয়েস্ট ভ্যালু বসাই তাহলে এফ এক্স এর ভ্যালু 3 পাচ্ছি এখান থেকে, আর এগুলোতে এটা থেকে 2 পাচ্ছি, এটা থেকে 1 পাচ্ছি, আর এটা থেকে তো 0 পেয়ে রয়েছে। তার মানে এফ এক্স এর যা ভ্যালু, এফ এক্স এর যদি ভ্যালুর দিকে আবার আমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই, এক্স এর ভ্যালু যদি 0 বসাই, তো যাই হোক না কেন মোট কথা এফ এক্স এর ভ্যালুটা বাউন্ডেড, এফ এক্সটা কিন্তু এক্ষেত্রে বাউন্ডেড, ঠিক আছে? এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে বাউন্ডেড ফাংশন। তাহলে এখানে তাহলে এখানটা লেখা যাবে সিন্স মড এক্স এর যে ভ্যালুটা, সেটার লোয়েস্ট ভ্যালুটা কত হবে? এই ধর এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, এখানে এক্স এর ভ্যালু যদি তুই হাইয়েস্ট ভ্যালুটা বসাস তাহলে এখান থেকে পাবি হচ্ছে 1, ঠিক আছে? এখানে যদি তুই এক্স এর ভ্যালু বসাস, এখানে এক্স এর ভ্যালু 1 বসালে হয়ে যাবে 0, ঠিক আছে? আমি সাইডে করে করে দেখাচ্ছি এই রিজিয়নটাতে। এখানে তুই যদি এক্স এর ভ্যালু বসাস হচ্ছে 0, তার মানে পাবি হচ্ছে 0, আর এক্স এর ভ্যালু যদি বসাস হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা 1, এই 1টা, তাহলে সেটা পেয়ে যাবে হচ্ছে 1 পরেরটা থেকে। পরে যদি লোয়েস্ট ভ্যালুটা বসাস এক্স ইকুয়ালস টু 1 এর জন্য, এফ এক্সটা কত? 0, 1 মাইনাস 1 হয়ে 0। আর 2 এর জন্য ভ্যালুটা কত? 2 এর জন্য 1। 3 এর জন্য বল, 3 এর জন্য এবার এখানে 2 আর 3, তো 2 এর জন্য ভ্যালু হচ্ছে এগেন 0, আর 3 এর জন্য ভ্যালু হচ্ছে 1, মানে আর এখানে তো এমনিতেই 0 হয়ে রয়েছে। তো আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারছি এখান থেকে সেটা হচ্ছে এফ এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত, এফ এক্স এর হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা কত বল? তিন। হুম, এফ এক্স এর হাইয়েস্ট ভ্যালুটা কত? 0 আর 1, তাই তো? লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে লিখবি হ্যাঁ আর হ্যাঁ 4, কারণ এখানে তুই যে ভ্যালু নিচ্ছিস দেখতে পাচ্ছিস না, এখানে ম্যাক্সিমাম হিসেবে 1 এর থেকে বেশি কিছু পাসনি, আর লোয়েস্ট হিসাবে 0 থেকে বেশি কিছু পাসনি, কম কিছু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এখানে লিখতে আর 4, 0 লেস ইকুয়ালস টু এফ এক্স লেস ইকুয়ালস টু 1 for all x belongs to closed interval 0 3। তার মানে this implies mod of fx টা 1 এর থেকে ছোট বা সমান for all x belongs to closed interval 0 3। তার মানে this implies f is bounded on closed interval 0 3। বাউন্ডেড যখনই হয়ে গেল তার মানে ইন্টিগ্রেবল চেক করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না এখন। ইন্টিগ্রেবল আমরা চেক করতে পারি, বাউন্ডেড না হলে ইন্টিগ্রেবল চেক করারও কোনো দরকার নেই, কারণ এমনিতেই সেটা ইয়ে হবে না, তোর ইন্টিগ্রেবল হবে না বাউন্ডেড না হলে। হয়েছে? তাহলে এবার দেখবো এই এফটা ইন্টিগ্রেবল কিনা। তার জন্য আমরা এবার একটু জিরো সেটের কনসেপ্টে আসবো। জিরো সেটে কি বলেছিলাম? জিরো সেটের কনসেপ্টে বলেছিলাম হচ্ছে জিরো সেট হচ্ছে এমন একটা সেট, ঠিক আছে? জিরো সেটের মেন কনসেপ্টটা আমরা তো আর বলতে গেলে ডিটেলসে অনেকটা বলতে হবে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে একটা ফাংশনকে ইন্টিগ্রেবল কখন বলেছিলাম, রিম্যান লেভিক থিওরেমের কনসেপ্টে। রিম্যান লেভিক থিওরেমে বলেছিল যে ফাংশনটা যদি ইন্টারভেলের এবির মধ্যে বাউন্ডেড হবে, এবং ফাংশনটা ক্লোজড ইন্টারভেল এবির মধ্যে অলমোস্ট এভরিওয়্যার কন্টিনিউয়াস হবে। অর্থাৎ অলমোস্ট এভরিওয়্যার কন্টিনিউয়াস মানে হচ্ছে থ্রু আউট ক্লোজড ইন্টারভেল এবির মধ্যে কন্টিনিউয়াস, কোথাও ডিসকন্টিনিউটি নেই,
অথবা ডিসকন্টিনিউটি থাকে তাহলে কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এ ডিসকন্টিনিউটি রয়েছে, বা একটা এমন একটা সেটে ডিসকন্টিনিউটি রয়েছে যে সেটটা হচ্ছে জিরো, মেজার জিরো। ঠিক আছে, যেমন ধর ব্যাপারটা বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে একবার একটু মনে করি দিই থিওরেমটা কি ছিল। ধর এফ ফাংশনটা ক্লোজড ইন্টারভ্যাল এবি এর মধ্যে বাউন্ডেড, ঠিক আছে, এবং ফাংশনটার যদি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকে, ঠিক আছে, ফাংশনটা যদি ক্লোজড ইন্টারভ্যাল এবি এর মধ্যে থ্রু আউট কন্টিনিউয়াস হয় তাহলে তো কোনো ব্যাপারই না, একদম রিমান ইন্টিগ্রেবল এমনিতেই হয়ে যাবে তাহলে। আর যদি কন্টিনিউয়াস নাও হয় থ্রু আউট, তাকে অলমোস্ট এভরিওয়্যার কন্টিনিউয়াস হতে হবে। অলমোস্ট এভরিওয়্যার কন্টিনিউয়াস মানে তার যে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটির যে সেটটা রয়েছে, তার যে যে কটা পয়েন্ট ডিসকন্টিনিউটি রয়েছে ফাংশনটার, সেই ডিসকন্টিনিউটির পয়েন্টটাকে একটা নেগলিজেবল সেট হতে হবে, বা জিরো সেট হতে হবে, বা সেট অফ মেজার জিরো হতে হবে। অর্থাৎ সেটা হতে পারে ফাইনাইট সেট, কারণ ফাইনাইট সেট একটা জিরো সেট, কিংবা ইনিউমারেবল সেট, সেটা একটা আমরা বলতে পারবো জিরো সেটের মতো করে। তাহলে এখানে আমরা কি বলতে পারছি, তাহলে ডি অফ এফটাকে একটা জিরো সেট হতে হবে। ডিএফ মানে হচ্ছে সেট অফ অল ডিসকন্টিনিউটি অফ এফ, সেট অফ অল ডিসকন্টিনিউটি অফ এফ। এবার সেই ডিএফটা বেশিরভাগ ক্ষেত্রেই ফাইনাইট সেট হয়। তো এখানে দেখতে পাচ্ছিস ফাংশনটা যে ডিসকন্টিনিউটি যেখানে যেখানে হবে সেটা হচ্ছে ওয়ান এ ডিসকন্টিনিউয়াস হবে, ফাংশনটা টু তে হবে, থ্রি তে হবে। ওয়ান টু থ্রি তে কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, ফাংশনটার কিন্তু লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু মিলবে না, মানে অ্যাকচুয়ালি লিমিটিং ভ্যালু দুটোই আলাদা হবে। যেমন টু পয়েন্টে যদি ভাবিস, টু পয়েন্টে কি হচ্ছে, যদি রাইট লেফট হ্যান্ড লিমিট নিস, লেফট হ্যান্ড লিমিট নেওয়া মানে এইখানটাতে বসাতে হবে। টু পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট নিলে সেটা এখানে বসাতে হবে টুটাকে, তার মানে সেটা টু ভ্যালু দেবে। আর টু পয়েন্টে যদি রাইট হ্যান্ড লিমিট দেখিস, আচ্ছা টু টু তে বলছি তাই তো, টু তে যদি লেফট হ্যান্ড দেখিস তাহলে এটাতে বসাতে হবে। তার মানে সেখানে দুই বসালে হচ্ছে দুই মাইনাস এক করে ওয়ান। আর যদি তুই দুইয়ের লেফট হ্যান্ড দেখিস, না রাইট হ্যান্ডটা, সেক্ষেত্রে এখানে দুই বসাতে হবে, তাহলে এখানে দুই বসালে দুই মাইনাস দুই হয়ে জিরো। ওকে, তাহলে একটা ওয়ান একটা হচ্ছে জিরো, তার মানে আলাদা হয়ে যাচ্ছে, মানে ফাংশনটা কিন্তু এখানে জাম্প ডিসকন্টিনিউটি রয়েছে। এমনিতেই বক্স ফাংশনের জাতীয় জিনিসপত্রে জাম্প ডিসকন্টিনিউটি চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে লিখেও দেখাতে পারিস অথবা না লিখেও করতে পারিস। ইয়ার আমি লিখে দিচ্ছি একবার তোদের সুবিধার্থে, না লিখলেও হবে। এই লেখাটা ওই যে তোর কন্টিনিউটি ব্যাপারটা, লেট স্যার ইয়ার লিমিট, বলছি, বল। হ্যাঁ স্যার বলছি পরীক্ষার খাতায় কি ওই যে এক্স ইকুয়ালস টু জিরো হলে জিরো হবে, এক্স ইকুয়ালস টু ওয়ান হলে ওয়ান, ওটা লিখে দেখাতে হবে? না লিখলেও হবে, লেখার কোনো দরকার নেই। আমি এবার তোরা যদি লিখিস তাতে কোনো অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে। নিজে এটা নিজে বুঝতে পারলেই হবে যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান, সেটা বুঝতে পারলেই হবে। লোয়েস্ট ভ্যালু জিরো, ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান, এটা বুঝে গেলে আর কিছু লাগবে না। ঠিক আছে, এটা নিজের জন্য লেখাটা। তাহলে হিয়ার আমি লিমিট এক্স টেন্স টু, যদি তুই ওয়ান মাইনাস এফ এক্স করিস, ওয়ান মাইনাস এফ এক্স, তার মানে সেটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস করলে কত আসছে, ওয়ান মাইনাস করলে কোনখানে বসবে, এইখানে বসবে ওয়ান এর বাদিক, তার মানে হচ্ছে এক্স, তার মানে হচ্ছে ওয়ান। আর উপর দিকে যদি লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস করিস, ওয়ান প্লাস এক্স টেন্স টু ওয়ান প্লাস এক্স, তখন ওয়ান প্লাস করলে তখন এই ভ্যালুটা নিতে হবে এক্স মাইনাস ওয়ান, কারণ ওয়ানের ডান এটা দিক ওয়ানের থেকে বড় ভ্যালু নিতে হবে, তাই তো। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এফ ইজ ডিসকন্টিনিউয়াস এট ওয়ান। ঠিক আছে, এইভাবে যদি দেখতে থাকিস, আমি সিমিলারলি লিখে দিচ্ছি, সিমিলারলি এফ ইজ ডিসকন্টিনিউয়াস এট টু অ্যান্ড থ্রি। ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস এট টু অ্যান্ড থ্রি।
থ্রিতে ডিসকন্টিনিউয়াস হবে, কারণ থ্রিতে ডিসকন্টিনিউয়াস হওয়ার জন্য কি হচ্ছে না, থ্রিতে কিন্তু তোর লেফট হ্যান্ড যে ভ্যালুটা, ঠিক আছে, লেফট হ্যান্ড ভ্যালুটা সেটা হচ্ছে তুই শুধুমাত্র লেফট হ্যান্ড কন্টিনিউটি চেক করতে পারবি, কারণ থ্রি এর ডান দিকে কি আছে সেটা বলা নেই। থ্রি এর থেকে বড় ভ্যালুর জন্য এক্স ভ্যালু থ্রিতে কত আছে আর এক্স থ্রি এর থেকে কম হলে কত আছে সেটাই ডিফাইন করা আছে, সেটুকুনি ডিফাইন করা আছে এখানে। ফলে এখানে থ্রি যে এন্ড পয়েন্টটা রয়েছে সেই থ্রি পয়েন্টে শুধুমাত্র ফাংশনটার রাইট মানে লেফট হ্যান্ড ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটি বিচার করতে পারবি, ঠিক আছে। রাইট সাইডে কি হবে সেটা বলা যাবে না। তোমার রাইট সাইড দরকারও নেই, কারণ এখানে যেটাই দেখ, থ্রি এর বাঁ দিক যদি করিস, থ্রি এর বাঁ দিকে ভ্যালুটা কত, 3 - 2, ভ্যালুটা হচ্ছে 3 - 2, দ্যাট ইজ 1। অথচ থ্রি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা হচ্ছে 0। তাহলে ফাংশনের ভ্যালু আর লিমিটিং ভ্যালু এখানে সমান হচ্ছে না, তার মানে এখানেও কিন্তু ডিসকন্টিনিউটি চলে আসছে, ঠিক আছে। এই সব অঙ্কগুলো দেখেই বোঝা যায়, এগুলো তোর লিখে দিলেই হবে, এটা যে লিখে করে দেখাতে হবে লিমিট দিয়ে দিয়ে দরকার নেই সেটা, ঠিক আছে। তাহলে লেখ, তাহলে therefore the set of points of discontinuity of f in close 03, সেটাকে যদি আমি df নাম দিই, সেই df সেটটাতে আমরা কত, জাস্ট অনলি 1 2 3। therefore তাহলে df, তাহলে which is a finite set, which is a তিনটে পয়েন্ট আছে তোর, ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে সবসময় জিরো সেট, একটা ফাইনাইট সেট কিন্তু জিরো সেট, এটা প্রমাণ করা আছে। which is a finite set, therefore df is a জিরো সেট। তাহলে সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি জিরো সেট হয়ে গেলে সেখান থেকে আমরা বলতে পারছি যে দিস ইমপ্লাইজ f is continuous almost everywhere, continuous almost everywhere in closed interval 0 3। therefore তাহলে কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার ইন ক্লোজড ইন্টারভ্যাল 0 3 মানে আবার সেখান থেকে তোর রিমান লিভিক থিওরেম কি বলছে, কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার হয়ে গেলে ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল হয়ে যায়। তাহলে দিস ইমপ্লাইজ f is রিমান ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভ্যাল 0 3। পাশে অবশ্যই মেনশন করবি বাই রিমান লিভিক থিওরেম। রিমান লিভিক থিওরেম, লিভিক বানানটা কিন্তু এরকম উচ্চারণের সঙ্গে বানানটা মেলে না, এরকম ভাবে লিখতে হবে LEVSGUE বাই রিমান লিভিক থিওরেম। আমরা কি বললাম না, রিমান ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভ্যাল 0 3, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। যদি ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে না বলে তাহলে এতটা অব্দি করতে হবে। ইন্টিগ্রেশনের যদি ভ্যালু বের করতে বলে, অর্থাৎ 0 থেকে 3 তে f এর ইন্টিগ্রেশনের কত হবে এটা যদি বের করতে পারে তাহলে আরো কাজ আছে। যদি এই ফাইন্ড করতে না বলতো, শুধুমাত্র এত অব্দি বলে দিত, তাহলে কিন্তু এত অব্দি অ্যান্সার হতো, যতটা বললাম এতক্ষণ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যালো, আচ্ছা। কিন্তু এখন যেহেতু রিমান ইন্টিগ্রেবল বার করতে ইন্টিগ্রেশনটা করতে বলেছে কত হবে, তার জন্য আমাদের এখানে নেক্সট স্টেপটা যাব। নেক্সট স্টেপটা কিন্তু আগের থিওরেমটা কাজে লাগাবো। এখনো পর্যন্ত যে অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আগের থিওরেমটা কাজে লাগেনি, জি দিয়ে যে থিওরেমটা, ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে বলে ওটা কাজে লাগাতে হবে। স্যার, বল। জি দিয়ে যে থিওরামটা আছে ওই থিওরামটা তাহলে প্রুফটা লাগবে না? প্রুফটা হচ্ছে ওটার আমি তাও একবার বলে দেবো, যদিও প্রুফটার যদি পরীক্ষায় আসে অন্য কোয়েশ্চেন অ্যাটেন্ড করা ভালো। ওই থিওরামের প্রুফটা যদি পরীক্ষায় আসে তার থেকে অন্য কোয়েশ্চেন অ্যাটেন্ড করা অনেক ভালো হবে। ওই ওই টাইমে 2 4 5টা কোয়েশ্চেন হয়ে যাবে, অনেক বড় প্রুফ, ঠিক আছে। তাও আমি বলে দেবো একবার।
আচ্ছা। ওটা থেকে ওই জন্য মেনলি অঙ্কই বেশি আসে, তাও এসছে, বলবো না যে আসেনি, একবার এসছে theorem। ওই একবারই এসছে থিওরেমের প্রুফটা। ওই জন্য খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও সব অঙ্ক সব কোয়েশ্চেন ভালো করে রেডি করার পর ওটা তুই করবি, ওটা করতে হবে। ঠিক আছে, পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিছু বাকি থাকবে না যেটা আসে। আগের বার যেমন পুরো কোয়েশ্চেন অরের পরগুলো করতে করে এসেছিল কেউ কেউ, পুরো গোটা কোয়েশ্চেন ধরে কমন ছিল পুরো। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এ পুরো কোয়েশ্চেন কমন ছিল। ইয়ে তো তুমি পুরো 65-তে 65 পেয়েছে তোদের কলেজেই পড়ে মনে হয়। তনুরূপাদি। হ্যাঁ, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আমিই পড়েছিলাম ওটা, 5th সেমিস্টারে। কলেজ থেকে 2 নম্বর কম দিয়েছে, তাই 2 নম্বর কম এসছে ওটাতে, এই প্রজেক্টের ইয়েতে, টিউটোরিয়াল। যাই হোক, এফ ইজ রিমান ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভাল 0-3 বাই রিমান লিভিক থিওরেম। তো এত অব্দি হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে তোর ইন্টিগ্রেশনটা। তার জন্য এবার জি1 জি2 কে কিছু ফাংশন ধরে নেবো। কিরকম ভাবে ধরছি দেখ, এই ফাংশনটা যে ডিফাইন করা হয়েছে সেটা হচ্ছে এক্স, x-1, x-2 আর 0। x-1, x-2 আর 0। তো লাস্টের একটা পয়েন্টের জন্য আমাদের আলাদা করে কোনো ফাংশন ধরতে হবে না, একটা পয়েন্টের জন্য কিছু যায় আসে না, কারণ ইন্টিগ্রেশন করা মানে এরিয়া বার করা। ইন্টিগ্রেশন করা মানে একটা এরিয়া বার করছিস, তো এরিয়া বার করার সময় 0 পয়েন্টে একটা পয়েন্টে কি ভ্যালু দিয়েছে সেই একটা লাইনের জন্য এরিয়া কিন্তু এদিক ওদিক হবে না, এরিয়াটা চেঞ্জ হবে না। এই লাস্টের পয়েন্টটা আমাদের কাছে কোনো ভাইটাল না। একটা পয়েন্টের জন্য কি ভ্যালু দিচ্ছে, 0 দিচ্ছে না 1000 দিচ্ছে, কিছু ওসব দরকার নেই আমাদের। আমরা এই যে প্রথম যে 3টে স্টেপ রয়েছে, 3টে স্টেপকে 3টে ফাংশন দিয়ে ডিফাইন করে নেবো। একটা হচ্ছে এফ এ, এটা প্রথম ফাংশনটা, সেটাকে ধরলাম ধর g1x, তারপর g1x ইকুয়াল টু এক্স, তারপর g2x ইকুয়ালস টু এটা, g3x ইকুয়াল টু এরকম ধরে নিলাম। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স এর মানে g1x এর সঙ্গে, ঠিক আছে, g1x এর সঙ্গে, g2x এর সঙ্গে এবং g3x এর সঙ্গে ফাংশনটার কিরকম রিলেশন আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, এই থিওরেমের কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা g1 g2 g3 দিয়ে, সেটা দেখতে হবে। তো করছি দেখ 1 by 1। প্রথমে let us define let us define করতে হবে না, let g1 from closed interval 0-1 to r, g2 from closed interval, সেকেন্ড ইন্টারভেল কত ছিল 1-2, সেকেন্ড ইন্টারভেল 1-2 থেকে r, and g3 from, আচ্ছা 2-3 থেকে, কিন্তু আমি 2-3, আচ্ছা ঠিক আছে 2-3 করে দিচ্ছি, 2-3 থেকে আর, ঠিক আছে, বি ডিফাইন বাই g1x, g1x, g2x আর g3x। এবার g1x হচ্ছে প্রথম ফাংশনটা যেটা f এর ক্ষেত্রে রয়েছে, প্রথমটা বোধহয় x রয়েছে, ফর অল x বিলংস টু ক্লোজ 0-1। তারপরে ফাংশনটা কত আছে, হ্যালো, x-1 x-1 ফর অল x বিলংস টু ক্লোজ 0-1। আর লাস্টেরটা কত রয়েছে, এটা 0-1 নয়, এটা হচ্ছে 1-2, এটা হচ্ছে 2-3। বোঝা গেছে? এবার f এর সঙ্গে gx এর যে রিলেশন গুলো সেগুলো দেখবো।
এবার লেখ নাও fx equals to gx, fx equals to g1x on 1 2 সরি 0 1 0 1 এর মধ্যে fx আর gx টা সমান, শুধুমাত্র কোন পয়েন্টে সমান নয় বল, কোন পয়েন্ট বাদ দিয়ে বাকিটাতে সমান fx আর g1x টা। gx এর ভ্যালু হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 0 1 x, ক্লোজড ইন্টারভ্যাল 0 1 x, আর fx এর ভ্যালুটা হচ্ছে তোর, অথচ fx এর যে ভ্যালুটা সেটা কিন্তু শুধুমাত্র ক্লোজ 0 ওপেন 1 x, 1 এ কিন্তু ভ্যালুটা আলাদা আছে x মাইনাস 1, অর্থাৎ 1 এর জন্য ভ্যালুটা হয়ে যাবে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, 1 এ কিন্তু fx এর ভ্যালু 0 হয়ে যাবে, অতএব g এর ক্ষেত্রে সেটা 1ই থাকবে, বিকজ gx টা ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এই 1 ধরা আছে। দেখ বোঝা গেল কিনা এতটা, ওইটা বুঝতে পারছিস? হ্যাঁ। তাহলে এখানে আমি কি লিখতে পারি, তাহলে fx আর g1x টা ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এর সমান except at 1, ঠিক আছে, except at 1, that is at a finite number of points, that is at a finite number of point, ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, কারণ একটা পয়েন্টে আলাদা হচ্ছে, একটা পয়েন্টে মানে একটাই সিঙ্গেল একটা পয়েন্টে আলাদা, তাহলে 1 নাম্বার অফ পয়েন্টে সেটা আলাদা, মানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টই তো 1 নাম্বার অফ পয়েন্টটা। তাহলে দিস ইমপ্লাইজ, এন্ড এইভাবে লেখ, এন্ড g1x and g1 is in g1 এরকম ভাবে লেখ বিলংস টু, কারণ অনেক লেখা হয়ে যাবে নাহলে, g1 belongs to r0, কারণ একটা x তো x এর ইন্টিগ্রেশন করতে পারবি না, x তো ইন্টিগ্রেবল, x স্কোয়ার বাই 2 হয়ে যাবে ইন্টিগ্রেশন, ফলে দিস ইমপ্লাইজ f টাও তার মানে রিমান ইন্টিগ্রেবল হয়ে যাবে অন ক্লোজ 0 1, এন্ড 0 থেকে 1 এর মধ্যে f is equals to 0 থেকে 1 g is equals to 0 g1 equals to কত হচ্ছে x, x এর ইন্টিগ্রেশন হবে, তার মানে এখানে, এখানে তার মানে x এর ইন্টিগ্রেশন হবে, তাহলে this equals to 0 থেকে 1, তার মানে হাফ হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার এফএক্স এর ব্যাপারটা হলো এখানে, এবার মানে g1x টা হলো, এবার একই লেখা 3 বার লিখতে হবে, মানে আরো 2 বার লিখতে হবে, g2x এর জন্য লিখতে হবে g2x, fx equals to g2x লেখাটা বল দেখি, fx equals to g2x কি লিখবো বল? On one close interval 1 2 হুম, except at except at কোন পয়েন্ট 2 তে, হবে তাই তো। তো? except at 2, that is at a finite number of point, কারণ 2তেই শুধুমাত্র আলাদা, তার মানে একটা পয়েন্টে আলাদা, একটা পয়েন্ট মানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, কি পয়েন্টে আলাদা সেটা বড় কথা নয়, আমাদের কোন পয়েন্টটাতে আলাদা সেটা আমাদের একদমই এখানে ভাইটাল ব্যাপার নয়, আমাদের কটা পয়েন্টে আলাদা সেটা হচ্ছে ভাইটাল। ইনফাইনাইটলি মেনি পয়েন্টস কি আলাদা? না, ইনফাইনাইটলি মেনি নয়, ফাইনাইটলি মেনি পয়েন্টস আলাদা, তাহলেই হবে, তাহলেই থিওরেমটা অ্যাপ্লিকেবল, দ্যাট এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, তাহলে দেয়ারফোর এরকম ভাবে লেখা, এন্ড এবার g2x টা হচ্ছে তোর কাছে 1 মাইনাস এক্স না x মাইনাস 1, তো যাই হোক না কেন x মাইনাস 1, তো সেই x মাইনাস 1 ইন্টিগ্রেবল x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স, তো এটাও ইন্টিগ্রেবল, এক্স মাইনাস 2 সেটাও ইন্টিগ্রেবল হবে, কারণ এগুলো সব পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিয়েবল হয়, ইন্টিগ্রেবল হয়, সবই হয়। ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, এন্ড g2x is remain integrable,
ঠিক আছে, মানে g2x belongs to R12। তাহলে this implies f is also Riemann integrable on R12 and integration 1 থেকে 2f 1 থেকে 2f equals to 1 থেকে 2g মানে g2, ঠিক আছে। this equals to 1 থেকে 2 g2 মানে আবার x minus 1 dx, তার মানে হচ্ছে x square by 2 minus x 1 থেকে 2, তাহলে this equals to 4 by 2 minus 2 minus 1 by 2 plus 1। তাই তো, নিজেদের মতো করে করবি, এসব কোনো বড় ব্যাপার নয়। 2 কেটেও যাবে এমনিতে, তাহলে 1 মাইনাস হাফ মানে আবার হাফ, আবার হাফ আসছে। এবার লাস্ট পয়েন্ট শুধু g3 এর জন্য বলবো, ব্যাস আবার যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবার g3, মানে এটা 1 2 3 একটা করলেই নিজেরাই পরপর করে ফেলতে পারবে। অঙ্কটা বড় হলেও স্টেপ গুলো কিন্তু সেম। তো fx equal to g3x on 2, 3 except at 3, কারণ 3 পয়েন্টে fx এর ভ্যালু আর g3x এর ভ্যালু কিন্তু আলাদা আছে। g3x এর ভ্যালু হচ্ছে কত 1, আর fx এর ভ্যালু কিন্তু 3 তে 0, except at 3, that is at a finite number of point। 1 লিখে রাখলাম, 1 মানে হচ্ছে একটা মাত্র পয়েন্ট, and g3 কিন্তু রিমেন ইন্টিগ্রেবল on 2 3, ঠিক আছে। তাহলে থিওরেমটা বলছে তাহলে এরকম হলে এফটাও রিমেন ইন্টিগ্রেবল হবে। and integration 2 থেকে 3 f, integration 2 থেকে 3 f যদি করিস তাহলে কি হবে, যদি 3 হয়ে যাবে, সেটা কত x minus 2 dx, তাহলে x square by 2 minus 2x, ঠিক আছে। তাহলে কত বেরোলো 9 by 2 minus 6 minus 4 by 2 প্লাস 4 করলে কত হচ্ছে 2, তাহলে 9 by 2 মাইনাস কত হলো 4, তাহলে this equals to again 1 by 2 হচ্ছে। তাহলে therefore ইন্টিগ্রেশন 0 থেকে 3 f equals to 0 থেকে 1 f প্লাস 1 থেকে 2 f প্লাস 2 থেকে 3 f, ঠিক আছে। লিনিয়ার প্রপার্টি অনুযায়ী ভেঙে যায় এরকম ভাবে। তার মানে দিস ইকুয়াল টু 0 থেকে 1 1 থেকে 2 2 থেকে 3 তিনটেই হাফ বেরিয়েছে, 3 by 2 অ্যান্সার। বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক করে লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার।
আচ্ছা, নেক্সট অঙ্ক। এবার যে প্রবলেমটা রয়েছে এটা হচ্ছে এরকম এই কনসেপ্টের উপরেই। লেখ a function f from closed interval 0 1 to r is defined by f0 equals to 1, comma fx equals to minus 1 to the power n minus 1 if 1 by n plus 1 less than x less than equals to 1 by n। ঠিক আছে, যেখানে n equals to হচ্ছে 1 2 ডট ডট ডট। এবার বলছে প্রুভ দ্যাট f is Riemann integrable, মানে f belongs to R01, f is Riemann integrable over 0 1। ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 0 থেকে 1 f। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা কি করে করবি, তার জন্য ফাংশনটাকে সুন্দর করে আগে ভেঙে নিতে হবে। এই যে এন এর ভ্যালু গুলো দিয়ে আলাদা আলাদা করে একটা লাইনে ভেঙে নিতে হবে, নেওয়ার পর তারপর অঙ্কটাকে স্টার্ট করতে হবে, নাহলে বোঝা যাবে না জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম আসছে। ফাংশনটাকে আগে ব্রেক করে নেবো। এফ এক্স ইকুয়ালস টু দিয়েছে, তার মানে এখানে -1 টু মানে f0 হচ্ছে 1। ঠিক আছে, f0টা কত দিয়েছে, 1 দিয়েছে। আচ্ছা, এক কাজ কর, কারণ 1/n, তো এখান থেকে আগে 1/n এর পরে গিয়ে 0 আসবে। ঠিক আছে, নিচে 0 লিখতে হবে। তাহলে প্রথমে কর হচ্ছে -1 টু দি পাওয়ার n মাইনাস 1, আসলে 1/n প্লাস 1 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 1/n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর 0 যখন এক্সটা হচ্ছে 0, না 1 যখন এক্সটা হচ্ছে 0। এই যে f0 ইকুয়াল টু 1, এটাকে ওদের বোঝা গেছে, বোঝানোর কিছু নেই এই জায়গাটায়, জাস্ট ফাংশনটাকে লিখলাম। এবার ফাংশনটাকে ব্রেক করাটা বলবি, ব্রেক করাটা দেখ। তো ফাংশনটা যদি ব্রেক করতে যাই তো আমাদের কিরকম আসছে দেখি। আরে ব্র্যাকেটটা পরে দিচ্ছি, কারণ কতটা জায়গা লাগবে জানি না, আগে ব্রেকটা কর। -1, প্রথমে n এর ভ্যালু যেহেতু ন্যাচারাল নাম্বার, তার মানে 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে, তো n এর ভ্যালু প্রথমে 1 বসা। n এর ভ্যালু 1 বসালে আমার এখানটা কত আসছে দেখ, তাহলে -1 টু দি পাওয়ার 1 মাইনাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কখন, যখন n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাবে কত, 1 প্লাস 1 লেস দেন এক্স লেস দেন 1/1। একদম ভেঙে ভেঙে করছি তোদের সুবিধার্থে, এই স্টেপটা বাদও দিতে পারিস। যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কত, 1 প্লাস 1 মানে n2 প্লাস 1 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 1/2। তো এভাবে চলবে, এভাবে চলতে চলতে লাস্টে গিয়ে 0টা আসবে, কারণ n টেন্স টু ইনফিনিটি তো 0 হবে। এটা যখন n-টা যখন টেন্স টু ইনফিনিটি হবে তখন 1/n-টা টেন্স টু 0 হয়ে যাবে, যখন n-টুকু টেন্স টু ইনফিনিটি হবে তখন 1/n-টা 0-র দিকে যাবে। ঠিক আছে, ওই জন্য একদম লাস্টে গিয়ে 0 হবে, 0 থেকে স্টার্ট হবে না, এখানে এখানে 0 থেকে শেষ হবে বরঞ্চ।
তাহলে এটা হচ্ছে ওয়ান যখন x ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আর একটু ঠিকঠাক করে লেখা যাক এটাকে। -1 - 1 - 1 মানে 0, তার মানে হচ্ছে 1, তারপর এটা -1, কারণ পাওয়ারটা হয়ে যাবে 1 যেহেতু -1, তারপর 1 - 1 এভাবে চলবে, আর লিখছি না। এটা 1 এরকম করতে করতে লাস্টে গিয়ে 0 মানে 1 ই থাকছে। এখানটা হচ্ছে হাফ থেকে যখন 1 মধ্যে, এক্সট্রা যখন 1/3 থেকে হাফের মধ্যে, এটা হচ্ছে 1 যদি লিখিস তাহলে 1/4 থেকে 1/3 এর মধ্যে, এভাবে চলবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, তো এগুলো আমরা ব্রেকিংটা করে নিলাম। তো ব্রেকিংটা করতে গিয়ে দেখতেই পাচ্ছি এখানে যে যে পয়েন্ট গুলোতে ইন্টারভ্যাল গুলো ব্রেক করা আছে, হাফ, 1, তারপর 1/3, 1/4, এই সমস্ত পয়েন্টে কিন্তু ফাংশনটার কিন্তু ডিসকন্টিনিউটি রয়েছে, ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউটি এখানে থাকছে। ঠিক আছে, তাহলে এখানটা লিখে রাখ। Therefore f is discontinuous at কোথায় কোথায় 0, 1টা আগে লিখছি না, 0-র পর ধর একদম ডাইরেক্ট 1/2, 1/3 এরকম করে করে যাচ্ছে। ঠিক আছে, সবচেয়ে ভালো হতো এরকম ভাবে লেখাটা, আগে 1টা দিয়ে সুবিধা হবে, 1, হাফ, 1/3, ডট 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 দিয়ে লাস্টে 0। এই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, এবং যেটা অবভিয়াসলি কিন্তু একটা তোর কি বলবো ইনফাইনাইট সেট, ফাংশনটা কিন্তু এটা কিন্তু একটা ইনফাইনাইট সেট। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর সেট অফ পয়েন্টস অফ discontinuity of set of point of discontinuity of f, discontinuity of f equals to df equals to সেটটা কিরকম হচ্ছে না, 1, হাফ, 1/3, 1/4 এভাবে চলবে। ঠিক আছে, মানে এরকম 1/n টাইপের চলবে, চলতে চলতে একটা 0 আছে লাস্টে। ঠিক আছে, এরকম একটা ইনফাইনাইট সেটে পরিণত হচ্ছে। তো আমরা জানি ফাইনাইট সেট মানে সেটা 0 সেট, কিন্তু ইনফাইনাইট সেট কিন্তু সবসময় 0 সেট হবে না। একটা ফাইনাইট সেট কিন্তু 0 সেট, ফাইনাইট হলে সেটা 0 হয়ে যেত। ঠিক আছে, এখন যদি 1, হাফ, 1/3, 1/4 তো 0তেই হতো, তার মানে সেটা 4টে পয়েন্ট মানে 5টা পয়েন্ট হতো, ফাইনাইট হতো, 0 সেট হয়ে যেত। কিন্তু এটা ইনফাইনাইট সেট হয়েছে, কারণ 1/4 এর পর 1/5 সেটা ডিসকন্টিনিউয়াস, 1/6 তেও তাই, 1/7 তেও তাই। তার মানে এরকম ভাবে যত ন্যাচারাল নাম্বার হয় তার করেসপন্ডিং যে 1/n গুলো, সেগুলোতে কিন্তু ডিসকন্টিনিউয়াস টুগেদার উইথ পয়েন্ট 0, 0 পয়েন্টও ডিসকন্টিনিউয়াস এবং 1/n টাইপের সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তার মানে এই যে সেটটাকে সেভাবে সেটাকে আমি এইভাবে ব্রেক করে লিখতেই পারি যে 1/n such that n belongs to natural number ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0, কারণ এর মধ্যে 0 পড়ছে না, কারণ যে কোনো n ন্যাচারাল নাম্বারের জন্য 1/n-টা 0 হতে পারে না, টেন্স টু 0 হতে পারে, 0 হয়ে যেতে পারে না। তো সেটটা হচ্ছে এরকম টাইপের একটা সেট আসছে। দেখ এটা বোঝা গেল কিনা, দেখা যাবে তো ডিএফ কিরকম ভাবে। স্যার এটা আরেকবার বলুন না। মানে মোট কথা আমি এই সেটটাকে এইভাবে লিখতে পারবো কিনা দেখ, এটা তো 1, হাফ, 1/3, 1/4, 1/5, 1/6 করে করে যাচ্ছে, যেটাকে আমরা 1/n আকারে লিখতেই পারি। আর 0টা যেহেতু এই সেটের মধ্যে এরকম ভাবে ইনক্লুডেড নয়, তাহলে আমাকে 0টাকে আলাদা করে দেখাতে হবে। যদি এটার সঙ্গে এটাকে যদি প্যাটার্ন লিখতে চাই, তাহলে 0টাকে আলাদা সিঙ্গেলটন সেট আকারে ইউনিয়নে রাখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। এটা মানে এই সেটটা থেকে আমি এই জিনিসগুলো চলে আসবে, 0টা আসবে না। এই 0টাকে আমি আলাদা করে ইউনিয়নে রাখলাম। তাদের কোনো অসুবিধা আছে? না।
না, নেই। আচ্ছা, তো আমি একটু আগে বলছিলাম যেটা যদি সেটটা এই ডিএফ সেটটা অর্থাৎ সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ এফ অন ক্লোজড ইন্টারভেল, এটাকে যদি নাম্বারিং নাম বলে দিই অন 0 1, অন 0 1, সেটাকে যদি ডিএফ নাম দিয়েছি, সেই ডিএফটা যদি ফাইনাইট সেট হতো তাহলে সেটা জিরো সেট হয়ে যেত এবং সেক্ষেত্রে এফটা কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়ার হয়ে যেত এবং রিমান লিভিং থিওরেম অনুযায়ী ফাংশনটা তো রিমান ইন্টিগ্রেবল হয়ে যেত। কিন্তু যেহেতু ডিএফটা ইনফাইনাইট সেট বেরিয়েছে একটা, ফলে সেক্ষেত্রে ইনফাইনাইট সেট সবসময় জিরো সেট হয় না। কখন জিরো সেট হয়? যদি সেই ইনফাইনাইট সেটটার একমাত্র একটাই লিমিট পয়েন্ট থাকে। যদি ইনফাইনাইট সেটটার একমাত্র একটাই লিমিট পয়েন্ট থাকে তবে গিয়ে সেটা জিরো সেট হতে পারে। এবং এখানে আমাকে বলে এই যে সেটটা তৈরি হয়েছে এই সেটের লিমিট পয়েন্ট কোনটা, এই সেটের লিমিট পয়েন্ট কত, কটা লিমিট পয়েন্ট আছে এবং সেটা কি, এটা সেকেন্ড সেমের পড়েছিস তোরা। এই সেটটার লিমিট পয়েন্ট কটা আছে এবং সেটা কি। আচ্ছা, আমি বলে দিই এই সেটের একটাই লিমিট পয়েন্ট সম্ভব, সেটা হচ্ছে জিরো। এই সেটটার একটা মাত্র লিমিট পয়েন্ট আছে, সেটা হচ্ছে জিরো। আর কোনো লিমিট পয়েন্ট নেই। এই যে 1/2, 1/3, 1/4 এই যে সেট পয়েন্ট গুলো রয়েছে এগুলো তো লিমিট পয়েন্ট নয়। ঠিক আছে, এগুলো লিমিট পয়েন্ট নয়। একমাত্র এই ধরনের 1/n টাইপের সিকোয়েন্স, মানে সিকোয়েন্সেরও বলতে পারিস কিংবা সেটেরও বলতে পারিস, সেটার লিমিট পয়েন্ট একমাত্র হচ্ছে জিরো। ঠিক আছে, কারণ এটা আস্তে আস্তে জিরো দিয়েই কনভার্ট করে ইনফিনিটিতে। তাহলে এখানে লিখে রাখ df is an infinite set, infinite set having only one limit point, having only one limit point zero। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি, এখানে একটা ইমপ্লাইজ সাইন দিয়ে দিই তাহলে দিস ইমপ্লাইজ df is a zero set, df is a zero set বা set of measure zero বা negligible set। ঠিক আছে, আর সেখান থেকে আমরা কি বলতে পারবো, জিরো সেট যেমনি হয়ে গেল, আমরা দিস ইমপ্লাইজ f is continuous everywhere on 0 1 except, ভালো করে লিখলে এরকম ভাবে লিখতে হয়, নাহলে পরের এই লাইনটা যদি না লিখতে চাস একদম ডাইরেক্ট পরের লাইনটা লিখবি এটার পরে। যতটা ভালো করে লেখা যায় লিখে দিচ্ছে, একদম লেখা এমন ভাবে যেন খাতা দেখলেই ভালো লাগে। if is continuous everywhere on closed interval 0 1 except on a, কোথায় ডিসকন্টিনিউয়াস আছে শুধুমাত্র ডিএফ এ যেটা কিনা একটা জিরো সেট, except on a zero set except on a zero set df, this implies f is continuous almost everywhere on 0 1। ঠিক আছে, কখনো কোনো ফাংশন যদি একটা কোনো ইন্টারভেলে সর্বদাই মানে সমস্ত পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় এক্সেপ্ট একটা জিরো সেট, মানে জিরো সেট বাদে বাকি সমস্ত ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস হয় তখন সেটাকে কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার বলা হয়। তখন সেই ফাংশনটাকে কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার বলা হয়। অনেকে এ ডট ডি ইডিও লেখে, এ ডট ই, এই কথাটাকে অনেকে এ ডট ইও বলে শুধু এরকম ভাবে। ও, এটা ওদিকে যাবে, এরকম হলে কন্টিনিউয়াস এ ডট ই।
কন্টিনিউয়াস অনেক এ ডট, কিন্তু সেটা দেখতে ভালো লাগে না, এটা কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়ার কথাটা পুরোটাই লিখবে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, এবার রিমান রিবেক থিওরেম তাহলে বলছে এফটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবল বাই রিমান লিবিক থিওরেম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে এতটা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এফটা ইন্টিগ্রেবল হয়ে গেলে এবার ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে। ইন্টিগ্রেশনের ভ্যালু বের করার জন্য আগের থিওরামটা, ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেবল হবে কিনা সেটা জানার জন্য হচ্ছে রিমান লিবিক থিওরেম, আর ইন্টিগ্রেবল হলে হওয়ার পর তার ভ্যালু বের করার জন্য আগের থিওরামটা, জি এর যে থিওরামটা, এই থিওরামটা কাজে লাগবে। তাহলে এবার সেকেন্ড পোর্শনটা, যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে। তো ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে এবার, সেটা হলো জি, জি1 জি2 এগুলো কনসিডার করব। তো জি গুলো একটু দেখে নে কিরকম ধরতে হবে, জি গুলো দেখ কিরকম রয়েছে। যখন দেখবি হাফ থেকে একের মধ্যে ফাংশনটা হচ্ছে ওয়ান, ওয়ান থার্ড থেকে ওয়ান হাফের মধ্যে -1, 1/4 থেকে 1/3 এর মধ্যে ওয়ান, ঠিক আছে, এরকম টাইপের ফাংশন গুলো। লাস্টে এক্স ইকুয়াল টু জিরোতে গিয়ে হচ্ছে জিরো, এক্স ইকুয়াল টু জিরোতে কত, ফাংশনটা হচ্ছে জিরো। ঠিক আছে, তার মানে এটুকুনি বুঝতে পারছি যে ওইসবের দিকে না তাকিয়ে আমি যদি ডাইরেক্ট ইন জেনারেল ফর্মটাতে তাকাই, জেনারেল ফর্মটাতে 1/n+1 থেকে 1/n এর মধ্যে ফাংশন জি এর ভ্যালুটা হচ্ছে -1 টু দি পাওয়ার n-1, এটা যদি তাকাই তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই দিকটা ভাবতে হবে, তাহলে ভেঙে ভেঙে লিখতে গেলে অনেক লিখতে হবে। তাহলে এখানে লেট জি আই দিয়ে যদি লিখিস তাহলে আই দিয়ে লিখতে পারিস, জি এন দিয়ে যদি লিখিস এন দিয়ে লিখতে পারিস। ঠিক আছে, আমি আই দিয়ে লিখছি, ধর লেট জি আই ফ্রম ক্লোজড ইন্টারভেল। আচ্ছা, ক্লোজড ইন্টারভেল কোনটা, 0-1 থেকে না, কিন্তু প্রথম ইন্টারভেলটা হচ্ছে, তার মানে i+1, 1/i+1 থেকে 1/i, 1/i+1 থেকে 1/i টু আর be defined by be defined by gix gix is equals to -1 টু দি পাওয়ার n-1 ছিল, তার মানে i-1 লিখবো। তো যদি n দিয়ে লিখিস তাহলে এগুলো সব n দিয়ে লিখবি, এটাকে n-1 লিখবি, এখানে n লিখবি, এখানে n লিখবি, সব n দিয়ে, অথবা i দিয়ে লিখলে এরকম যেখানে একটা লিখলেই হবে। তাহলে পাশে লিখে রাখবো কি, ফর অল এক্স বিলংস টু 1/i+1, 1/i। ঠিক আছে, আসলে ফর অল i ইকুয়ালস টু 1 to up to n, এটা লিখে দেওয়ার মানে হচ্ছে জি, শুধু জি আই কিন্তু একটা ফাংশন নয়, এখানে জি1 জি2 জি3 জি এ যত ন্যাচারাল নাম্বার আছে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং একটা করে জি আছে, জি1 জি2 জি3 জি4 জি5 জি6 এরকম ভাবে আছে, এরকম ভাবে পুরোটা আছে। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারও শেষ হবে না, জি গুলোও শেষ হবে না। তো ওই জন্য আমি জি1 জি2 ভেঙে ভেঙে না লিখে একবারে জেনারেল ফর্মটা লিখে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে তো? আচ্ছা, তোরা আমাকে হ্যাঁ বলবি যে এফ এফ ফাংশনটা, তোরা নিজেরা ভেবে বলবি, এটা আমি বলবো না, নিজেরা বল। এফ ফাংশনটা, ঠিক আছে, এফ ফাংশনটা জিআই এর সঙ্গে সমান ইন 1/i+1 থেকে 1/i, কিন্তু কোন পয়েন্টে অসমান, কোন পয়েন্টে তারা সমান নয়, এটা আমাকে বলতে হবে।
স্যার আরেকবার বলুন। এফ ফাংশনটা মানে এফ এক্স ইকুয়াল টু আমরা এবার করবো জি ওয়ান এক্স বা জি টু এক্স এই সমস্ত করবো, জি আই এক্স হবে ফর অল এক্স মানে অন দিস ইন্টারভেল এক্সেপ্ট কোন পয়েন্টটা, এই ইন্টারভেলের কোন পয়েন্টে এফ এক্স আর জি আই এক্স টা আলাদা হবে। এটা অন্য ক্ষেত্রে করেছি যে এক্সেপ্ট দিস পয়েন্ট, সেই পয়েন্টটা কত, কোন পয়েন্টে এফ এক্স আর জি আই এক্স টা আলাদা। আমি একটু হিংস দিচ্ছি, সেটা হচ্ছে আইটাকে ওয়ান ধরে ভাব বা টু ধরে ভাব, যা কিছু ওয়ান ধরে ভাব, তাহলে বুঝতে পারো সুবিধা হবে। আই দিয়ে ভাবলে অসুবিধা হতে পারে, আইটাকে ওয়ান ধরে ভাব। কি আছে এফ এক্স টা? এক্সেপ্ট হাফ হবে। হ্যাঁ, যদি তুই এটার ক্ষেত্রে ভাবিস, মানে প্রথম ইন্টারভেলের জন্য হাফ, কিন্তু এটা এই ইন্টারভেলটা যদি ভাবিস তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে ওয়ান, এখানে ভ্যালুটা হচ্ছে ওয়ান, কিন্তু হাফে যে ভ্যালুটা সেটা কিন্তু এখানে মাইনাস ওয়ান আছে এফ এক্স এর ক্ষেত্রে, কিন্তু জি এক্স এর ক্ষেত্রে সেটা কিন্তু হাফই আছে, মানে ওয়ানই আছে, তাই তো। এখানে এফ এক্স এর ক্ষেত্রে হাফে যদি দেখি ভ্যালুটা হচ্ছে কত, মাইনাস ওয়ান, কিন্তু জি এক্স এর ক্ষেত্রে কিন্তু এখানেও একটা ইকুয়ালি আছে, অর্থাৎ আমরা কিন্তু পুরো হাফে কিন্তু ভ্যালুটা ওয়ানই থাকছে জি এক্স এর ক্ষেত্রে, হচ্ছে এফ এক্স এর ক্ষেত্রে সেটা মাইনাস ওয়ান, তার মানে প্রথম ইন্টারভেলের জন্য হাফে পয়েন্টটা সেম হচ্ছে না, পরের ইন্টারভেলের জন্য 1/3 তে পয়েন্টটা সেম হবে না, তারপরের ইন্টারভেলের জন্য 1/4 সেম হবে না, তাই তো। হ্যাঁ স্যার। তার মানে প্রথম যে এন্ড পয়েন্টটা রয়েছে ইন্টারভেলের ফার্স্ট যে পয়েন্টটা, ঠিক আছে, সেই পয়েন্ট গুলোতে কিন্তু এফ এক্স আর জি এক্স টা সমান হবে না। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তাহলে লেখ হিয়ার, এখানে নিচেই করে দিই। আচ্ছা, হিয়ার এফ এক্স ইকুয়ালস টু জি এক্স অন, মানে জি আই এক্স অন 1/i+1 থেকে 1/i except at 1/i except at 1/i+1, that is at a finite number of point, at a finite number of point, হচ্ছে, that is at a finite number of point, হচ্ছে। আর therefore বা and বলে লিখ, and gi is remain integrable over ri+1, মানে i+1 1/i। কেন রিমান ইন্টিগ্রেবল বল, জি আই এক্স টা কেন রিমান ইন্টিগ্রেবল? হ্যালো, এই গুলো রিমান ইন্টিগ্রেবল কেন? কারণ এই তো -1 টু দি পাওয়ার i-1, তার মানে সেটার ভ্যালু হয় ওয়ান নয়তো -1, তুই ওয়ান এরও ইন্টিগ্রেশন করতে পারি, -1 হলে সেটারও ইন্টিগ্রেশন করতে পারবি, ওয়ান এর ইন্টিগ্রেশন করলে এক্স পাবি, -1 ইন্টিগ্রেশন করলে -x পাবি, কিন্তু ব্যাপার তো সেমই থাকলো, তাই তো। হ্যাঁ স্যার। তো ফলে এটা ইন্টিগ্রেবল। তাহলে দেখ, দেয়ার ফোর বা দিস ইমপ্লাইজ f is also remain integrable on 1/i+1, 1/i, ঠিক আছে। দেয়ার ফোর ইন্টিগ্রেশন প্রথম ইন্টারভেলটার জন্য যদি করি তাহলে কত হচ্ছে, i+1 থেকে 1/i f is equals to 1/i+1 থেকে ig, মানে gi, এটা মানে হচ্ছে gi, তার মানে 1/i+1 থেকে এটা 1/i হবে, ঠিক আছে, এটা 1/i, 1/i, আর gi মানে হচ্ছে -1 টু দি পাওয়ার i-1
dx। বোঝা গেছে লাইনটা? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হ্যাঁ। ব্যাস, এবার আমরা ইন্টিগ্রেশন করবো। এখানে আমরা ইন্টিগ্রেশনটা করবো না, এখানে ইন্টিগ্রেশনটা করলে অসুবিধাটা কোথায়? আচ্ছা, ইন্টিগ্রেশন করতে পারিস, আবার ভেঙে ভেঙেও করতে পারিস, একই ব্যাপার। ইন্টিগ্রেশন করলে এক্স চলে আসবে, তার মানে কত হলো? -1 to the power i-1, তাহলে 1/i - 1/i+1, তাহলে দিস ইকুয়ালস টু -1 to the power i - 1। এটা যদি করিস তাহলে চলে আসবে হচ্ছে i+1 - i/i+1। i কেটে গেল, তাহলে 1 থাকলো, তার মানে -1 to the power i - 1/i+1 for all i equals to 1 to ... ঠিক আছে? তাহলে therefore ইন্টিগ্রেশন আমাদের 0 থেকে 1f যদি করি, 0 থেকে 1f, তাহলে 0 থেকে 1f মানে প্রত্যেকটার সাম হয়ে যাবে। যত ইন্টিগ্রেশন এরকম করেছি, মানে i equals to 1 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত ন্যাচারাল নাম্বারের জন্য, তার সাম হবে। অর্থাৎ i+1 থেকে 1/i, মানে f1 f2 করে করে যায়, মানে g1 g2 এর জন্য যা হয়েছিল তার সামটা করে দিচ্ছে। তো সামটা করে দিলে কত হয়? -1 to... আচ্ছা, সঙ্গে থাকছে কত? f। তার মানে এটা করলে পেয়ে যাবো, এটার ভ্যালু আবার হচ্ছে এটা, তার মানে -(i=1 থেকে আপ টু ইনফিনিটি -1 to the power i-1 হয়েছে। এবার একটা একটা করে ভ্যালু বসিয়ে দেয়, কত হচ্ছে ভ্যালু বসিয়ে দে এবার। 1 বসা, 1 বসালে কত হচ্ছে বল? -1 স্যার। -1/2, তাই তো? হুম। না, -1 কেন? 1 বসালে -1 কেন? -1/0, তাই তো? তারপরে 1/2। তারপর 2 বসা, 2 বসালে কত হচ্ছে? -1 বাই কত? 2 into 3, এরকম আসছে। দাঁড়াও, ঠিকঠাকই তো আসছে। 2 বসালে ঠিকঠাক এলো তো? 3 বসালে কত আসছে? 1/12। 1/12। 12। আচ্ছা, এরকম আসলে আমার কি লাভ হবে? এক সেকেন্ড, যদি আমি, তারপর এটা কত আসছে? অ্যাকচুয়ালি যে জিনিসটা একটু ইয়ে হয়েছে, সেটা এটাকে না ভাঙলে ভালো হতো, এত অব্দি রেখে করলে বেটার হতো। এটাতে একটু অসুবিধা আসছে, মানে প্যাটার্নটা, মানে সিমেট্রিক একটা প্যাটার্ন পড়ছে না এখানে। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা দিয়ে করলেই বেটার হবে। আচ্ছা, আমি ওটা ধরেই করছি, ঠিক আছে? আমি এই স্টেপটা ধরে করছি। একবার দেখে নি, এখন কাটবি না, নিচের দুটো লাইন কিন্তু কাটবি না তোরা। একটু দেখে নিচ্ছি ওই স্টেপটা ধরে করলে কি আসছে। এটা ধরে কি ঠিক প্যাটার্নটা বোঝা যাচ্ছে না? কিরকম যেন 12, এরপর 24 এই সমস্ত উল্টোপাল্টা চলে আসবে, ফর্মে পড়বে না ব্যাপারটা। এটা একটা সুন্দর ফর্ম হবে। সেটা হচ্ছে -1 to the power i-1, কত হচ্ছে? 1/i - 1/i+1।
এবার কর দেখি, এবার ওয়ানটা বসা, তাহলে মাইনাস ওয়ান বসালে চলে আসছে হচ্ছে -1/0, সঙ্গে থাকছে হচ্ছে 1 মাইনাস হাফ, 2 বসা -1/1, 1 মাইনাস মানে হাফ -1/3, 3 বসা, তাহলে 2, 1/3 -1/4, আরেকটা বসাই, 4 বসা, 4 বসালে হয়ে যাবে 3, 1/4 -1/5 প্লাস ডট 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 চলবে। তাহলে দিস ইকুয়াল টু, এটা ইকুয়ালস টু কি পাচ্ছি, প্রথমটা হয়ে যাবে হচ্ছে তোর এটা 1, 1 মানে হচ্ছে তোর তাহলে 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ পড়ে থাকলো, তারপরটা হয়ে যাবে -1/2 -1/3, তারপরটা হয়ে গেল আবার +1/3 -1/4, তারপর আবার পড়ে থাকলো হচ্ছে -1/4 -1/5 প্লাস ডট ডট ডট, এরকম আসছে। দিস ইকুয়াল টু, তো দেখা যাচ্ছে একবার এসছে, তারপর -1/2 1/3 এসছে, তাহলে আবার 1/4 এসছে ওখানে মাইনাস, ঠিক আছে, তার মানে 1, তারপরটা হচ্ছে -1/2, তারপরটা এখান থেকে তুই নিয়ে নেওয়া হচ্ছে এই মাইনাস মাইনাস মিলিয়ে হচ্ছে প্লাস, +1/3, এখান থেকে প্লাসে মাইনাসে হচ্ছে -1/4, ঠিক আছে, কি কি নিচ্ছি মাথায় রাখবি, এটা নিয়েছিলাম, এটা এই দুটো নেওয়া হয়ে গেছে অলরেডি, এটা নিলাম, তারপর এটা নিলাম, যেগুলো নিচ্ছি না পরে লিখবো, তারপর আবার মাইনাস মাইনাস প্লাস এটা নেবো, +1/5 নেবো, মাইনাস ডট ডট ডট, এভাবে একটা চললো, এরকম ভাবে একটা সিকোয়েন্স চলছে। বাকি কি পড়ে থাকছে, বাকি পড়ে থাকছে হচ্ছে এখানে -1/2, তারপর +1/3 -1/4, এরকম ভাবে পরেরটা দেখি একটা +1/5, এভাবে একটা পড়ে থাকবে, তার মাইনাস করে করে চলছে। তার মানে এটুকুনি বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে তাহলে 1 মাইনাস এসে যাবে, এটা সুন্দর আসবে 1/3 -1/4 +1/5 মাইনাস ডট ডট ডট, এখান থেকে প্লাস কমন নেব, প্লাস যদি একটা 1 লিখি, 1 তো নেই তাও লিখলাম, যাতে এই প্যাটার্নটা আরেকবার লিখে নিচ্ছি, এটাই হবে -1/4 +1/5 মাইনাস ডট ডট ডট, তাহলে এই +1টা এক্সট্রা লিখেছি সেটাকে মাইনাস করে দে, তাহলে মাইনাস করলে তোরা যেটা পাচ্ছিস সেটা হচ্ছে 2 ইন্টু, এই জিনিসটা দুবার পেয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে দুবার চলে আসছে, এখানে দুবার চলে আসে মানে 2 ইন্টু 1 মাইনাস হাফ প্লাস 1/3, এটা এই পোর্শনটা আগে থেকে করা না থাকলে পরীক্ষায় কিন্তু নামানো যাবে না, মাইনাস চললো -1, এবার এটা হচ্ছে, তোরা যদি ঠিকঠাক করে লগের সিরিজটা জানা থাকে, লগের সিরিজটা আমি একবার লিখে দিচ্ছি যে সুবিধা হবে। লগ যদি 1 + x দেখিস, লগ 1 + x এর সিরিজটা হয় হচ্ছে x - x²/2 + x³/3, এরকম অল্টারনেটিং সিরিজ টাইপের হয় একটা পাওয়ার সিরিজ, -x⁴/4 প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেটা তার মানে 1 আছে, এটা 1² আছে, 1³ আছে, এভাবে চলছে, তার মানে হচ্ছে লগ 1 + 1 এর সিরিজ -1, তার মানে এটা হয়ে গেল 2 log 2 -1, এভাবেও রাখতে পারিস, আরো ভালো ফর্মে রাখলে সেটা হচ্ছে 2 log 2² মানে 4 মাইনাস log 1 মানে হচ্ছে তাহলে log 4/e, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, আবার তাহলে নেক্সট দিন করাবো, ঠিক আছে? লেখা হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার, স্যার বলছে আজ কি বলছিস? পিডিএফ, এই যে এই লেখাটার পিডিএফটা দিয়ে দিও আচ্ছা ঠিক আজকে। আছে, পিডিএফটা পাঠিয়ে দেবো। কালকে কি পড়াবে?
কালকে ইচ্ছা, হ্যাঁ কালকে তো ইচ্ছা আছে পড়ানো, বিকালের দিকে পড়িয়ে দেবো। আজকে আর রাতে আর পড়াবে? রাত্রে মনে হয় না আর হবে আজকে, কালকেই করিয়ে দেবো একবার। তো কালকে আমি হয়তো নাও join করতে পারি। তাহলে ভিডিওটা দেখে নিবি।